Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. আল্লাহর কাছে হাজার শুকর, আমরা সবাই ভালো আছি, সুন্দর আছি, সুস্থ আছি এবং সুস্থ মতো ক্লাস করতে পারছি এবং আগামী দিনগুলোতে যাতে সুস্থ থাকি এজন্য আল্লাহর কাছে আমাদের দোয়া প্রার্থনা করতে হবে। ঠিক আছে? তো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। করোনার থার্ড ওয়েভ এখন চলতেছে, আল্লাহ তারপর আমাদেরকে সুস্থ রেখেছে। সো আল্লাহর কাছে হাজার শুকর। একজন একটু রেসপন্স করি, কে আছে? সাজিদুল ইসলাম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সাজিদুল ইসলাম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ছবি দেখা যাচ্ছে কিনা এবং স্লাইড দেখা যাচ্ছে কিনা রেসপন্স করো। ছবি এবং স্লাইড দেখা যাচ্ছে কিনা রেসপন্স করো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে ইকোনমিক্স সেকেন্ড পেপারে লেকচার নাম্বার 2 চ্যাপ্টার 3 বাংলাদেশের শিল্প নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের রপ্তানিমুখী শিল্প। কি? রপ্তানিমুখী শিল্প, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। রপ্তানিমুখী শিল্প বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। তো এই আজকের লেকচার শেষে শিক্ষার্থীরা কি কি জানবে বা কি কি শিখবে বা কি কি জিনিসগুলো বলতে পারবে একটু রপ্তানিমুখী শিল্প এবং এই শিল্পের গুরুত্ব, পাট শিল্পের বর্তমান অবস্থা, পাট শিল্পের গুরুত্ব, পাট শিল্পের সমস্যা এবং সমাধানের উপায়, পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা, এগুলো তারা ব্যাখ্যা করতে পারবে। বস্ত্র শিল্প বর্তমান অবস্থা, বস্ত্র শিল্পের সমস্যার সমাধান, বস্ত্র শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা সম্বন্ধে ব্যাখ্যা করতে পারবে। এছাড়া চা শিল্প আছে। চা চামড়া দুইটা একসাথেই বলছি। চামড়া শিল্পের বর্তমান অবস্থা, চা এবং চামড়া শিল্পের সমস্যা সমাধানের উপায় এবং চা এবং চামড়া শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। তো আমরা আজকে 5টা টপিক নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে, 1 হচ্ছে রপ্তানিমুখী শিল্প, 2 হচ্ছে পাট শিল্প, 3 হচ্ছে বস্ত্র শিল্প, 4 হচ্ছে চা শিল্প, 5 হচ্ছে চামড়া শিল্প। ঠিক আছে? কারো কোনো জায়গায় যদি প্রবলেম হয় সাথে সাথে আমাকে নক দিবে, বুঝতে অথবা শুনতে অথবা লেকচার স্লাইডে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় জাস্ট আমাকে নক দিবে যে স্যার বুঝতে পারছি না। ঠিক আছে? তাহলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, রপ্তানিমুখী শিল্পটা কি? এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। একটু আমরা ভালোভাবে খেয়াল করি রপ্তানিমুখী শিল্পটা কি। এক্সপোর্ট সম্পূর্ণরূপে বিদেশের বাজারে রপ্তানির উদ্দেশ্যে দেশে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে বা রপ্তানির উদ্দেশ্যে শিল্পায়নকে রপ্তানিমুখী শিল্প বলা হয়। সোজা কথা, বিদেশের বাজার আমি ক্যাপচার করার উদ্দেশ্যে আমার দেশের নেটিভ কান্ট্রিতে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে তাকে বলা হয় রপ্তানিমুখী শিল্প। যেসব দেশের আমদানি ব্যয় অপেক্ষা রপ্তানি আয়ের অধিক, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বৃত্ত থাকে, মানে সারপ্লাস থাকে, সেসব দেশের অর্থনীতি ও শক্তিশালী ভিতের উপরে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে রপ্তানি থেকে আমদানি ব্যয় অধিক, ক্রমাগত আন্তর্জাতিক বাণিজ্য ঘাটতি বিরাজমান। বাণিজ্য ঘাটতি বলতে কি বোঝাচ্ছে? আমরা অধিক পরিমাণে আমদানি করি, রপ্তানির পরিমাণ আমাদের কম। যখন রপ্তানির পরিমাণ কম, ধরো সে $2000 আমরা রপ্তানি করি বা আমদানি করি হলে $5000, সাপোজ, তো হাজার হবে না, মিলিয়ন ডলার হবে। যাই হোক, আমি একটা উদাহরণের জন্য বলছি, যদি আমি $2000 আমদানি করি আর $5000 আমি $2000 আমি রপ্তানি করি, $5000 আমি যদি আমদানি করি,
তাহলে আমাদের $3000 কি বাণিজ্য ঘাটতি বিরাজমান। এর কারণ হলো বাংলাদেশ হলো কৃষি প্রধান, সস্তা শ্রম নির্ভর শিল্প উৎপাদন, সস্তা শ্রম নির্ভর শিল্প উৎপাদনে জড়িত। এছাড়া বাংলাদেশ শিল্পের প্রাথমিক উপকরণ তথা কাঁচামাল, চামড়া বা পাট শিল্প ইত্যাদি রপ্তানি করে। তো এসব পণ্যের দাম কম থাকার বিধায় আমাদের রপ্তানি আয়ও কি থাকে, আমাদের রপ্তানি আয়ও স্বল্প। সো রপ্তানি, বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প বলতে যাদেরকে বোঝাচ্ছে সেটা হচ্ছে পাট শিল্প। পাট শিল্প, হ্যাঁ, রপ্তানিমুখী শিল্প বলতে পাট শিল্প, সেকেন্ড হচ্ছে বস্ত্র শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প। তো এগুলো হলো আমাদের দেশের কি হচ্ছে রপ্তানিমুখী শিল্প। ঠিক আছে, তো আমরা এখন চলে যাই পরবর্তী স্লাইডে। রপ্তানিমুখী শিল্পের জন্য নিম্নোক্ত ধারণাসমূহ বিবেচনায় রাখা আবশ্যক। তো রপ্তানিমুখী শিল্পে আমাদের কোন ধারণাগুলো বিবেচনায় রাখতে হবে? এক হচ্ছে নিজের উৎপাদিত পণ্য প্রতিযোগী দেশসমূহের সাথে উৎপাদন ক্ষেত্রে তুলনামূলক সুবিধা ভোগ করে কিনা, বিভিন্ন দেশের জনগণের চাহিদার বৈচিত্র্য, বাজার ব্যবস্থা, জনগণের জীবনযাত্রার মান প্রভৃতি সম্পর্কে আমাদেরকে কি করতে হবে? অবহিত করতে হবে। আন্তর্জাতিক মানের শিল্পায়নের পরিবেশ সৃষ্টি, উন্নত প্রযুক্তি আরোহণ, দেশি বিদেশি পুঁজি আরোহণ, দক্ষ উদ্যোক্তা সৃষ্টি, সুনিপুণ শ্রমশক্তি, মূলধনী দ্রব্য, কাঁচামালের সহজলভ্যতা এবং সরকারের পৃষ্ঠপোষকতা ইত্যাদির ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজন হচ্ছে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার, বিভিন্ন দেশ ও আঞ্চলিক জোটের সাথে বাণিজ্যিক চুক্তি সম্পাদন, উপযুক্ত শুল্ক ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা। তো এই রপ্তানিমুখী যে শিল্প, সেই শিল্পের ধারণায় আমার এই বিষয়গুলো মনে রাখতে হবে। এখন হচ্ছে রপ্তানিমুখী শিল্পের রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব। তো রপ্তানিমুখী শিল্পের একটা দেশের উন্নয়নে রপ্তানিমুখী শিল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎপাদনের বিশেষায়ন একটু খেয়াল করি। যে দেশে যে পণ্য উৎপাদন অন্যান্য দেশ অপেক্ষা তুলনামূলক ব্যয় সুবিধা ভোগ করে, সে দেশের পণ্য উৎপাদনে বিশেষায়ন করবে। যেমন বাংলাদেশ তৈরি পোশাক ও হোসিয়ারি শিল্পে সস্তা শ্রমিক ব্যবহার করার কারণে এই পণ্য রপ্তানিমুখী শিল্প হিসেবে পরিচিতি অর্জন করেছে। মানে কি, এই একটু খেয়াল করি, ব্যাপারটা বুঝি যে বাংলাদেশ উৎপাদনে বিশেষায়ন, যে দেশে যেই দ্রব্য উৎপাদনের সহজলভ্য কাঁচামাল যেটা পাওয়া যায়, যেমন বাংলাদেশে অ্যাবান্ডেন্ট অফ লেবার, প্রচুর পরিমাণে শ্রম আছে। এই শ্রম দিয়ে যে দ্রব্য উৎপাদন করা যায়, সেই দ্রব্য বাংলাদেশ উৎপাদন করবে এবং রপ্তানি করবে। পক্ষান্তরে বাংলাদেশ যে দ্রব্য উৎপাদনে আপেক্ষিক অসুবিধা আছে, বাংলাদেশ সেই দ্রব্যটা কি করবে? আমদানি করবে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। দেশের চাহিদার অতিরিক্ত রপ্তানিমুখী শিল্প স্থাপনের ফলে শ্রমের চাহিদা বৃদ্ধি পায়, আর শ্রমের চাহিদা বৃদ্ধি পায় বাংলাদেশের মতো জনবহুল দেশে শ্রম নিবিড় রপ্তানিমুখী শিল্প স্থাপন করা হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। নাম্বার 3, দেশীয় শিল্পের প্রসার। দেশীয় শিল্পের প্রসার, তোমরা যদি কোনো পয়েন্ট না বুঝে থাকো বলো। দেশীয় শিল্পের প্রসার, রপ্তানিমুখী শিল্প স্থাপনের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি পায়, পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ ঘটে, দেশ শিল্প নির্ভর হয়। সম্পদের সর্বোচ্চ ব্যবহার, আমাদের দেশে যে অবহেলিত সম্পদ রয়েছে সেগুলো সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা শিল্পের প্রসার ঘটলে সেই শিল্প দিয়ে দেশীয় শিল্পজাত পণ্য দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পায়। এরূপ পরিবেশে বিদ্যমান অব্যবহৃত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। এরপর আছে দক্ষতা বৃদ্ধি।
একটু ভালোভাবে খেয়াল করি। দক্ষতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধিতে কি বলেছে আমরা এটা একটু ভালো করে খেয়াল করি। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য এরূপ প্রতিযোগিতামূলক পরিবেশে শিল্পপণ্য উৎপাদন করতে গিয়ে উদ্যোক্তা ও শ্রমিকের দক্ষতা অভিজ্ঞতা ক্রমাগত বৃদ্ধি পায়। নাম্বার 6, মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন। মাথাপিছু আয় ও জীবনযাত্রা রপ্তানি শিল্পে সমৃদ্ধ দেশের জনগণ মাথাপিছু আয় বেশি হয় এবং তারা প্রয়োজনীয় সকল দ্রব্য ভোগ করতে পারে, প্রয়োজনে বিদেশ হতে আমদানিও করতে পারে। এর ফলে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। বৈদেশিক মুদ্রা অর্জন, বৈদেশিক মুদ্রা অর্জন একটু খেয়াল করি। রপ্তানিমুখী শিল্পের প্রসারের ফলে আমদানি হ্রাস পায়, রপ্তানি আয় বৃদ্ধি পায়, ফলে বৈদেশিক মুদ্রা দ্রুত অর্জন হয়। এটি একটি নির্ভরযোগ্য উন্নয়ন। কৃষি বান্ধব কৌশল, কৃষি বান্ধব কৌশল দেশে উৎপাদিত কৃষি পণ্য সস্তায় বিদেশে কাঁচামাল হিসেবে বিক্রি না করে দেশের মধ্যে প্রতিযোগিতামূলক বেশি দামে বিক্রি করার সুযোগ সৃষ্টি হয়। এর ফলে কৃষকের আয়ও বৃদ্ধি পায়। কৃষি আধুনিকরণ, দেশের শিল্পায়নের ফলে রপ্তানি আয় বৃদ্ধি পেলে তা দ্বারা ধীরে ধীরে মূলধনী দ্রব্য আমদানি করে দেশের শিল্পোন্নয়নের গতি আরো ত্বরান্বিত হয়, প্রসারিত হয় এবং মজবুত হয়। 10 নম্বর হচ্ছে মূলধনী দ্রব্য আমদানি। রপ্তানিমুখী শিল্পায়নের ফলে রপ্তানি আয় বৃদ্ধি পেলে তা দ্বারা ধীরে ধীরে মূলধনী দ্রব্য আমদানি করে দেশের শিল্পোন্নয়নের গতি আরো ত্বরান্বিত হয়। বৈদেশিক ঋণ পরিশোধ, রপ্তানিমুখী শিল্পের দেশ সমৃদ্ধ হলে নিট রপ্তানি বৃদ্ধি পায়। এর ফলে বৈদেশিক ঋণ সহজে কি করা যায়? বৈদেশিক ঋণ সহজে পরিশোধ করা যায়। দেশের মর্যাদা বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পে সমৃদ্ধ দেশ এবং উক্ত দেশের জনগণ অপর দেশের সমূহের নিকট মর্যাদা বৃদ্ধি পায়, যেমন জাপান, যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, যুক্তরাজ্য প্রভৃতি দেশে সুনাম ও মর্যাদার বিশ্বব্যাপী সমৃদ্ধ। এরপর আমরা চলে আসি পাট শিল্প। একটু খেয়াল করি পাট শিল্প। পাট বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ও পরিবেশ বান্ধব ফসল। 1951 সাল পরবর্তী সময়ে এদেশে পাট শিল্প গড়ে ওঠে। 50 ও 60-এর দশক হতে স্বাধীনতা পরবর্তী কিছু সময় পর্যন্ত বাংলাদেশের সোনালী আয়ের বৃহত্তম অংশ যোগান দিয়েছে এই পাট খাত। এই কারণে তখন পাটকে সোনালী আঁশ বলা হতো। পূর্বে পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম হলেও বর্তমানে দ্বিতীয়, ভারত প্রথম। এখানে ইম্পর্টেন্ট, বর্তমানে পাট উৎপাদনে ভারত হলো দ্বিতীয়, ভারত হলো প্রথম, বাংলাদেশ হলো দ্বিতীয়। কিন্তু পাট ও পাটজাত দ্রব্য রপ্তানিতে বাংলাদেশ প্রথম। এদেশে প্রায় 25 লক্ষ একর জমিতে প্রতি বছর প্রায় 90 লক্ষ বেল পাট উৎপাদিত হয়। এদেশের কৃষি খাতে নিয়োজিত শ্রমশক্তির শতকরা 48% শ্রমিক পাট শিল্পে নিয়োজিত রয়েছে এবং আমাদের মোট রপ্তানি আয়ের প্রায় 3 ভাগের কম পাট ও পাট যার দ্রব্য রপ্তানির মাধ্যমে অর্জিত হয়। তো পাট শিল্পের গুরুত্ব, কর্মসংস্থান। বাংলাদেশে পাট শিল্পে প্রচুর লোক চাষাবাদের কাজে নিয়োজিত হলেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এদেশের লক্ষ লক্ষ জনগণ জনবলের জীবিকা নির্বাহের সাথে এই শিল্প সংশ্লিষ্ট। বৈদেশিক মুদ্রা অর্জন, প্রতি বছর আমাদের দেশে প্রায় 70 থেকে 90 লক্ষ বেল পাট উৎপাদন হয় এবং পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রার প্রায় 3 ভাগ উপার্জন করে। রাজস্ব একটু খেয়াল করি আমরা। রাজস্ব দিক দিয়ে পাট এবং পাট শিল্পে বাংলাদেশে পাট শিল্পের সরকারি রাজস্বের হচ্ছে একটা অন্যতম উৎস। শিল্পের কাঁচামাল পাট থেকে উৎপাদিত সুতা, চট ইত্যাদি উন্নত মানের রপ্তানিযোগ্য পাটের সুতা, কাপড়, জুট, থলে, নার্সারি, পট, ফাইল কভার, মাদুর ইত্যাদি তৈরি করা হয়। পাটকাঠি, পার্টেক্স, বোর্ড তৈরি, বেড়া, জ্বালানি, পানের বরজে ইত্যাদিতে পাট ব্যবহার করা হয়, অর্থাৎ পাটের বহুবিধ ব্যবহার লক্ষ্য করা যায়। দূষণমুক্ত পরিবেশ, পাটজাত দ্রব্য পরিবেশের জন্য হুমকি স্বরূপ। সরকার ও বিদেশি উদ্যোক্তার যৌথ উদ্যোগে পাট শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। 2002 থেকে সমগ্র বাংলাদেশের সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে পাটের তৈরি ব্যাগ ব্যবহারের উদ্যোগ নিয়েছে। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বাজারে পাট ও পাটজাতের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে।
পাট শিল্পের বর্তমান অবস্থা। দেশ বিভাগকালে 1947 সালে বাংলাদেশের ভাগে একটি পাটকল পড়েনি। 1951 সালে এই অঞ্চলে আদমজী পাটকল নামে একটি পাটকলের প্রথম যাত্রা শুরু হয়। 1960 সাল নাগাদ দেশে 8,000 তাঁত বিশিষ্ট 14টি পাটকল স্থাপিত হয়। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পর 82টি পাটকল নিয়ে বাংলাদেশ জুট মিল কর্পোরেশন বিজিএমসি গঠিত হয়। পাটকলের সংখ্যা বর্তমানে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন মিল কারখানার সংখ্যা মোট 26টি, তবে চালু আছে 25টি। বিজিএমএ এর নিয়ন্ত্রণাধীন 165 এবং বিজেএসএ এর নিয়ন্ত্রণাধীন মিলের সংখ্যা 94টি। বর্তমান সরকারের কলকারখানা চালুকরণ নীতির আওতায় বিজিএমসি এর নিয়ন্ত্রণাধীন পিপলস জুট মিলস লিমিটেড ও গাউমি জুট মিলস লিমিটেডকে 2011 সালে যথাক্রমে খালিশপুর জুট মিলস লিমিটেড এবং জাতীয় জুট মিলস লিমিটেড নামে চালু করা হয়েছে। তো পাট শিল্পের বর্তমান অবস্থাটা চলো একটু জেনে আসি। উৎপাদিত দ্রব্য, পাট শিল্পে বর্তমানে কি কি দ্রব্য উৎপাদিত হয় সেটা সম্পর্কে ধারণা থাকা দরকার। বিজিএমসি এর মিলসমূহে সাধারণত হেসিয়ান, স্যাকিং, কার্পেট, ব্যাংকিং, ক্লথ উৎপাদিত হয়। এছাড়া কয়েকটি পাটকলে উন্নত মানের রপ্তানিযোগ্য পাটের সুতা, উন্নত মানের রপ্তানিযোগ্য পাটের সুতা, জিও জুট, কটন, ব্যাগ, নার্সারি, পট, ফাইল কভার ইত্যাদি উৎপাদিত হয়। কাঁচা পাট ভিন্ন অন্য যে সমস্ত দ্রব্য এর দ্বারা উৎপাদন করা হয় তার মধ্যে চট, দড়ি, ফ্লোরে, ত্রিপল, কার্পেট, পর্দার কাপড়, জায়নামাজ, গালিচা, সেলুলোয়েড প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। রপ্তানি 2010-11 অর্থ বছরে প্রথমবারের মতো সিরিয়া, সুদান, তুরস্কে কাঁচা পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করা হয়েছে। পাট শিল্পের বর্তমান অবস্থা 2018-19 অর্থ বছরে পাটজাত দ্রব্যের উৎপাদন রপ্তানি আয় দেখানো রয়েছে বিজিএমসি, বিজিএমএ, বিজিএমএস। এখানে দেখছি সংস্থার নাম। বিজিএমসির উৎপাদন 1.93, মোট রপ্তানির পরিমাণ 1.0 লক্ষ মেট্রিক টন, মোট রপ্তানি আয় 797.19 কোটি টাকা, 19 কোটি টাকা। ঠিক একইভাবে মোট পাটের থেকে বিজিএমসি, বিজিএমএ, বিজিএমএস এর থেকে 9.38 লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়েছে। মোট রপ্তানির পরিমাণ 7.30 লক্ষ মেট্রিক টন, আর মোট রপ্তানি আয় হচ্ছে 5,220.85 কোটি টাকা, যা 636.69 মিলিয়ন মার্কিন ডলারে সমান। পাট শিল্পের সমস্যা, পাট শিল্পের সমস্যাগুলো আমরা একটু দেখবো। পাট শিল্পের সমস্যার মধ্যে উৎপাদন খরচ বৃদ্ধি, পাটের কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় পাটের কাঁচামাল র মেটেরিয়ালস এর আমাদের দাম বৃদ্ধি পেয়েছে, আর দাম বৃদ্ধি পাওয়ার কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। আর উৎপাদন খরচ বেড়ে গেছে পূর্বাপেক্ষা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মূল্য তেমন বৃদ্ধি পায় না। এর ফলে পাট চাষিরা হতাশায় ভুগছে। উৎপাদন ও বন্টন সমস্যা, পাট চাষিদের পাট বিপণন ও মূল্য নির্ধারণ ক্ষেত্রে নানা রকম জটিলতা ও সমস্যায় পড়তে হয়। এছাড়া এদের একদিকে আর্থিক সমস্যা, অন্যদিকে সংরক্ষণের সমস্যার কারণে বাধ্য হয়ে পাট উৎপাদনকারী কৃষকের এক বৃহৎ অংশ উৎপাদনের পরপরই কম মূল্যে পাট বিক্রি করতে বাধ্য হয়। এরপর রয়েছে পাটের মূল্য সমস্যা। ওই একই কথা, যে পাটের গুণগত মান, অভ্যন্তরীণ আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদার উত্থান পতন এবং উৎপাদন ও বন্টনের অনিশ্চয়তার জন্য পাটের মূল্য অত্যধিক উত্থান পতন লক্ষ্য করা যায়। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, বাংলাদেশের পাটকল সমূহের ব্যবস্থাপনা প্রায় অদক্ষ ও দুর্নীতিপরায়ণ। এর সাথে যুক্ত রয়েছে প্রয়োজনীয় আধুনিকায়নের যন্ত্রাংশের অভাব, বিদ্যুৎ সংকট, শ্রমিক অসন্তোষ প্রভৃতি। মূলধন ও উদ্যোক্তার অভাব, অভাব একটু আমরা খেয়াল করি। পরিবেশ বান্ধব হিসেবে পাট শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু এখন পর্যন্ত গৃহদায়িত্ব শিল্প হিসেবে পাট শিল্পের যে ঝুঁকি গ্রহণ করে শিল্প
উৎপাদনে পর্যাপ্ত মূলধনের যোগান দেওয়ার মতো উদ্যোক্তার অভাব রয়েছে। পণ্য বহুমুখীকরণ, ডাইভার্সিফিকেশন, পণ্য বহুমুখীকরণ, নাইলন ও প্লাস্টিক সামগ্রীর বহুমুখী ব্যবহার রয়েছে যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু এখন পর্যন্ত পাট পরিবেশ বান্ধব হলেও পাট ও পাটজাত পণ্য বহুমুখীকরণে সরকারি বেসরকারি পর্যায়ে যথেষ্ট উদ্যোগের অভাব রয়েছে। মধ্যবর্তী ব্যবসায়ীদের উপস্থিতি একটু আমরা খেয়াল করি যে এদেশে পাটের প্রাথমিক, মধ্যবর্তী ও চূড়ান্ত পর্যায়ে বাজারগুলোতে ব্যাপারী, ফড়িয়া, দালাল, আড়তদার, রপ্তানিকারক ইত্যাদি ধরনের বহু সংখ্যক মধ্যবর্তী ব্যবসায়ীদের অস্তিত্ব রয়েছে। মান নির্ধারণের সমস্যা, বাংলাদেশের বিভিন্ন জেলার পাট বিভিন্ন ধরনের, একই এলাকার বিভিন্ন কৃষকের পাটের গুণগত মানেও পার্থক্য রয়েছে। বিকল্প দ্রব্যের উপস্থিতি, বর্তমানে বিভিন্ন দেশে পাটের বিকল্প হিসেবে কেনা, মেস্তা, সিনথেটিক, সিসাল, রোজেল ইত্যাদি উৎপাদন হওয়ার ফলে পাট রপ্তানির ক্ষেত্রে কি সমস্যা দেখা দিয়েছে? জটিল সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও রয়েছে মজুতকরণের সমস্যা। বাংলাদেশের পাটের প্রাচীন বাজারগুলোতে পাট সংরক্ষণের জন্য উন্মুক্ত এবং প্রয়োজনীয় সংখ্যক গুদাম ঘরের অভাব রয়েছে। এছাড়াও উন্নত পরিবহন ও যাতায়াত ব্যবস্থা পাট শিল্পের বিপণনের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বাজার তথ্য সরবরাহ সমস্যা, পাটের বাজার সম্পর্কিত বিভিন্ন তথ্য সুষ্ঠু ও সমন্বিতভাবে সরবরাহে তেমন কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই। বিভিন্ন দেশের পাট উৎপাদন বর্তমানে বিশ্বের বাংলাদেশের পাটের আধিপত্য হ্রাস পেয়েছে, কারণ ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, ব্রাজিল, তাইওয়ান প্রভৃতি দেশে উন্নত মানের প্রচুর পাট উৎপাদন করছে। এই হচ্ছে পাট শিল্পের যে সমস্যা, সেই সমস্যা। এখন আমি চলে যাই পাট শিল্পের সমস্যা সমাধান। কিভাবে পাট শিল্পের সমস্যা আমরা সমাধান করতে পারি? বিশ্বব্যাপী পাট ও পাট শিল্পের আমার প্রচার প্রচারণা বাড়াতে হবে। প্রচার প্রচারণা বাড়ানোর মাধ্যমেই এই শিল্পের সমস্যার সমাধান করা যাবে। উন্নত বীজ সরবরাহ সংরক্ষণ, উন্নত অন্য ব্রাজিল বা অন্যান্য দেশে যে পাটের বীজ, ওখান থেকে বীজ নিয়ে এসে বা এই বীজ সরবরাহ সংরক্ষণ করতে হবে। আমাদের সর্বনিম্ন দাম নির্ধারণ, পাটের বাজারে সর্বনিম্ন মন প্রতি দাম, ন্যায্য দাম নির্ধারণ করতে হবে, যাতে মধ্যস্থভোগী, ফড়িয়া, দালাল এরা যাতে মেইন টাকাটা না খেয়ে ফেলে। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, পাটের সরকারি এবং বেসরকারি যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সেটাকে দক্ষ করতে হবে এবং সহজে তারা যাতে যে কোনো সমস্যার সমাধান সহজে দিতে পারে। সহজ শর্তে প্রয়োজনীয় পরিমাণ ঋণ দান, সহজ শর্তে পাটের সাথে রিলেটেড যারা আছে চাষিরা, তারা যাতে ঋণ পায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পাটের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। কোন সময় আবাদ করলে পাটের কি ভালো হয় সেটা নিয়ে কাজটা করতে হবে। এছাড়া পাটকলগুলোর প্রযুক্তি উন্নয়ন সাধনের জন্য যথেষ্ট কাজ করতে হবে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পাটের উৎপাদন বৃদ্ধি করা যায়। এছাড়া উন্নত মানের কাঁচা পাটের উৎপাদন বৃদ্ধি করতে হবে। ইমতিয়াজ আরাফ, এই 20 মিনিট পরে এখন তুমি জয়েন করেছো, 24 মিনিট চলছে। তো পর্যাপ্ত পাট বিক্রয় কেন্দ্র আমাদের স্থাপন করতে হবে। মধ্যস্বত্বভোগীদের অস্তিত্ব বিলোপ করতে হবে। স্বতন্ত্র রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা গঠন করতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিদ্যুতের সরবরাহ করতে হবে। শ্রমিক অসন্তোষ দূরীকরণ করতে হবে। উন্নত বাজারজাতকরণ কৌশল অবলম্বন করতে হবে। নতুন বাজারের অনুসন্ধান করতে হবে বিশ্বব্যাপী। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে শিল্প উন্নয়নের নীতি বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে পাট ক্ষেত্রে বা পাট শিল্পে ভর্তুকি প্রদানে আমাদের কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। তো পাট শিল্পের সম্ভাবনা, পরিবেশ বান্ধব পলিথিন ব্যাগ, নির্দিষ্ট জলবায়ু পরিবর্তন ও পরিবেশের জন্য ক্ষতিকর অপরিশোধিত বর্জ্য, কৃত্রিম আঁশ, বিভিন্ন সিনথেটিক দ্রব্য, পরিবেশ
দূষণের কারণে বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা সৃষ্টি হয়, পরিবেশ বান্ধব পাট ও পাটজাত পণ্যের প্রতি পুনরায় বিশ্ব সমাজে আগ্রহ চাহিদা বৃদ্ধি পেতে শুরু করেছে। পলিথিনের ব্যাগ নিষিদ্ধ 2017 সালে ইউরোপের বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। 2018 সালে এই মহাদেশে 28টি দেশে একযোগে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয়েছে। বিশ্বে প্রতি বছর 500 বিলিয়ন পিস শপিং ব্যাগের চাহিদা রয়েছে। এই বাজারের 2% যদি আমরা ধরতে পারি তাহলে দেশের পাট খাতের চেহারা কি হবে, বদলে যাবে। স্বাভাবিকই অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, পাটজাত দ্রব্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃত্রিম তন্তুর তুলনায় পাটের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে, ফলে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আর্থিক অনুদান বাংলাদেশের বেসরকারি শিল্প উদ্যোক্তাদের শিল্প স্থাপনের জন্য আর্থিক অনুদান সহ প্রযুক্তিগত ও বিভিন্ন সেবামূলক সুবিধা প্রদানের জন্য জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার প্রতিষ্ঠিত করা হয়েছে। ইতিমধ্যে এর চেষ্টায় 25টি মাঝারি শিল্প, 100টি ক্ষুদ্র ও 400টি শিল্প প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া পাট শিল্পে আধুনিক উৎপাদন কৌশল ব্যবহারের ফলে পাটজাত দ্রব্যের উৎপাদন ব্যয় যথেষ্ট হ্রাস পাবে এবং দ্রব্যের চাহিদা বাড়বে। এখন আমরা চলে আসি বস্ত্র শিল্প। বস্ত্র শিল্পের ক্ষেত্রে একটু আমরা দেখি যে আসলে বস্ত্র শিল্পে কি বলেছে। জীবন ধারণের জন্য খাদ্যের পরেই বস্ত্রের স্থান। বাংলাদেশের দ্বিতীয় প্রধান শিল্প বস্ত্র হলো তা স্বয়ংসম্পূর্ণ নয়। বর্তমানে বাংলাদেশের বস্ত্র শিল্পে দেশের অভ্যন্তরীণ চাহিদা সিংহভাগ ও রপ্তানিমুখী নেট ও ওপেন পোশাকের জন্য প্রয়োজনীয় বস্ত্রের যথাক্রমে 80 থেকে 85% এবং 25 থেকে 30% পূরণে সক্ষম হচ্ছে। এই শিল্পে বর্তমানে প্রায় 50 লক্ষাধিক শ্রমিকের মধ্যে 80%ই হচ্ছে নারী শ্রমিক। তো দেশের মোট রপ্তানি আয়ের 84% বস্ত্র পণ্য ও তৈরি পোশাক থেকে রপ্তানি থেকে এসেছে। 2018-19 অর্থ বছরে সামরিক হিসেবে তৈরি পোশাক খাত হতে রপ্তানি আয় 23,126 মিলিয়ন মার্কিন ডলার। মোট রপ্তানি আয়ের মধ্যে তৈরি পোশাক খাত 42.21%, নিচের খাত 41.70%। তাই বলা যায় বস্ত্র শিল্প বাংলাদেশের অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের বস্ত্র শিল্পের বর্তমান অবস্থা। বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য প্রতি বছর কাপড়ের প্রয়োজন হচ্ছে 800 কোটি মিটার। কত? 800 কোটি মিটার। 2014 সাল থেকে 2018 5 বছর মেয়াদী দেশীয় বিনিয়োগ 6,900 কোটি টাকা। প্রতি বছর গড় বিনিয়োগ 1300-800 কোটি টাকা। বাংলাদেশের বর্তমান মিলের সংখ্যা স্পিনিং হচ্ছে 230, ওভেন হচ্ছে 800, ডেনিম হচ্ছে 32, হোম টেক্সটাইল 22, ডাইং প্রিন্টিং 244। এখানে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস সুতা উৎপাদনে কত সালে কি প্রবৃদ্ধি হয়েছে সেটা দেখানো হয়েছে, তোমরা একটু দেখে নেবে। আর বর্তমানে বাংলাদেশের বস্ত্র শিল্পের যে অবস্থা, 2013 সালে উৎপাদন 265 কোটি মিটার, প্রবৃদ্ধি 9.4, 2014 5.3, পণ্য 0.5, 2016 এবং 2017। তো বাংলাদেশের উৎপাদিত কাপড়ের জন্য সুতি, ব্লেন্ডেড আর সিনথেটিক, এগুলো জাস্ট একটু দেখে নেব। বস্ত্র শিল্পের ওই একই কথা, পর্যাপ্ত কাঁচামালের অভাব। বস্ত্র শিল্পে নিম্নমানের তুলা ব্যবহার করা হয়, সুতা কলের অভাব রয়েছে, দাম নির্ধারণের এখানে সমস্যা রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই কোরিয়া মধ্যস্বত্বভোগী সুতা নিয়ে এসে খেয়ে ফেলে, বেশি দামে বিক্রি করে, যার ফলে মূল যে শ্রমিক তারা ন্যায্য মূল্য পায় না। দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, এখানে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব রয়েছে। বস্ত্র শিল্পে যে পণ্যটা উৎপাদন করা হয় সে পণ্যটা নিম্নমানের, কাঁচামাল নিম্নমানের হওয়ার কারণে পাওয়া যায়। প্রয়োজনীয় মূলধন যন্ত্রপাতির অভাব রয়েছে, মূলধনের অভাব রয়েছে, পশ্চাৎ সংযোগ শিল্প সমূহে অনগ্রসরতা রয়েছে, ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা রয়েছে। যে মার্কেটের অবস্থা নিশ্চিত নয়, কোন মার্কেটে কি কাজ করা হবে সেটা সম্পর্কে আমরা এখনো অনিশ্চিত। ঋণের স্বল্পতা রয়েছে, বিদ্যুৎ ব্যবহারে অনিশ্চয়তা রয়েছে, অবাধ বাণিজ্যের প্রভাব রয়েছে, শ্রমিক অসন্তোষ রয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা এখানে দেখা যাচ্ছে, প্রাকৃতিক গ্যাসের অভাব রয়েছে, অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর কারখানা পরিবেশ রয়েছে, পণ্য জাহাজীকরণে বিলম্ব হয় যার ফলে বিদেশে
পাঠাতে অসুবিধা হয়। বস্ত্রশিল্পের সমস্যা সমাধানের উপায়: উন্নত মানের আমি তুলা উৎপাদন করব, উন্নত মানের তুলা আমদানি করব, অধিক সুতা ও কাপড়ের কল স্থাপন করব, প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন করব, সুষ্ঠু দাম নির্ধারণ করব, ত্রুটিপূর্ণ যে বিপণন ব্যবস্থা সেই বিপণন ব্যবস্থা কি করব, রহিতকরণ করব, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করব, বস্ত্রের মান উন্নয়ন করব, সহজ সস্তে ও কম সুদে মূলধনের যোগান যাতে পায় সেই ব্যবস্থাটা করতে হবে। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতির আমদানি করতে হবে, বিদ্যুৎ ঘাটতি দূরীকরণ করতে হবে, ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি করতে হবে, নতুন অনুসন্ধান সম্প্রসারণ করতে হবে, পণ্যের ব্র্যান্ডিং তৈরি করতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করতে হবে, প্রাকৃতিক ব্যবস্থা গ্যাসের ব্যবস্থা আনয়ন করতে হবে, কারখানার পরিবেশ উন্নয়ন করতে হবে, জাহাজে যাতে পণ্য জাহাজীকরণের যে সমস্যা সেই সমস্যা থেকে যাতে সমাধান পাওয়া যায় সেই কাজ করতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ বস্ত্রশিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা: বাংলাদেশ জলবায়ু আর্দ্র জাত তুলা চাষের জন্য উপযোগী। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় 16 কোটি। এ থেকে বোঝা যায় অভ্যন্তরীণ বাজারে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। তুলনামূলক স্বল্প মজুরিতে পর্যাপ্ত শ্রমিক সরবরাহ, সুষ্ঠু পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত বাজার এবং শক্তি সম্পদের উন্নতির ফলে বস্ত্র শিল্পের ভবিষ্যৎ আরো উজ্জ্বল একথা বলা যায়। বর্তমানে বাংলাদেশের সরকারি শিল্পনীতি বস্ত্র শিল্পের উন্নয়নে সহায়ক। বাংলাদেশে বর্তমানে বেসরকারি খাতে যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় তা বস্ত্র শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা চলে আসি চা শিল্প। চা বাংলাদেশের অন্যতম বৃহৎ কৃষি ভিত্তিক শিল্প। বাংলাদেশ বিশ্বের নবম চা উৎপাদনকারী দেশ। বর্তমানে দেশে 167টি চা বাগান রয়েছে। চা উৎপাদনের শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় রয়েছে ভারত। বাংলাদেশে চা চাষের জন্য এলাকাগুলো হলো পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, মৌলভীবাজার, সিলেটে 19টি, চট্টগ্রামে 22টি, পঞ্চগড়ে 7টি, রাঙ্গামাটিতে 2টি, ঠাকুরগাঁয়ে 1টি চা বাগান রয়েছে। পূর্বে চা রপ্তানির প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাওয়া উৎপাদন ভোগ বেড়েছে, রপ্তানি আয় হ্রাস পেয়েছে। চা শিল্পের বর্তমান অবস্থা: বাংলাদেশ চা শিল্পের বাগানগুলোর জন্য বরাদ্দকৃত জমির পরিমাণ 1,15,757 হেক্টর এবং বর্তমানে 56,846 হেক্টর জমিতে চা চাষ করা হয়। তো চা শিল্পের বর্তমান অবস্থা: বাংলাদেশে চা আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়ার অনেক দেশে রপ্তানি হয় এবং এ দেশে খুব জনপ্রিয় চা হিসেবে সুনাম অর্জন করেছে। চায়ের অভ্যন্তরীণ চাহিদা ব্যবহার বৃদ্ধির প্রেক্ষিতে ব্যবহার বাড়লেও রপ্তানি আয় ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। বর্তমানে চা পানে বাংলাদেশ দশম স্থানে অবস্থান করছে। 2015 সালে 78,000 টন চা পান করেছে বাংলাদেশের। রপ্তানি আয় 2016-12 আস্তে আস্তে কমছে। চা শিল্পের সমস্যা: অনিয়মিত বৃষ্টিপাত, শ্রমিকের অভাব, সংরক্ষণের অভাব, যোগানের সংকট, চাষের জমির স্বল্পতা, মূলধনের অভাব, আধুনিক যন্ত্রপাতির অভাব, বিনিয়োগের সমস্যা, অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এছাড়াও প্যাকিং ও গুদামজাতকরণের সমস্যা, বন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস, কীটনাশক ওষুধের অভাব রয়েছে, অনিশ্চিত চাহিদা রয়েছে, শ্রমিকের নিম্ন জীবনযাত্রার মান, পরিবর্তক দ্রব্যের উপস্থিতি, চায়ের পরিবর্তে কফি, দক্ষ ব্যবস্থাপনার অভাব, জলবায়ুর পরিবর্তন এবং চা শিল্পের সমস্যার সমাধান। আর এখানে উন্নত সেচের ব্যবস্থা করতে হবে, একর প্রতি টেকনোলজি অ্যাডাপ্ট করে একর প্রতি উৎপাদন ব্যবহার করতে হবে, কাঁচামালের স্বল্পতা হেতু উৎপাদন যেহেতু কমে যায়, কাঁচামাল ভালো কাঁচামাল যোগান বাড়াতে হবে, মূলধনের সরবরাহ বাড়াতে হবে, উন্নত বীজ ও রাসায়নিক সারের দিতে হবে, শ্রমিককে ট্রেনিং এর মাধ্যমে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করতে হবে, গুণগত মান বৃদ্ধি করতে হবে, উন্নত প্যাকিং ও গুদামজাতকরণের ব্যবস্থা করতে হবে, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা করতে হবে, বন ও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে, বেতন কাঠামো ঢেলে সাজাতে হবে, সুষ্ঠু চা নীতি প্রণয়ন করতে হবে। এরপরে রয়েছে চামড়া শিল্প। 1990 সালে প্রথমবারের মধ্যে দেশে 1000 জোড়া উৎপাদন ক্ষমতার চামড়া জুতার একটি ফ্যাক্টরি থেকে বাংলাদেশ এই শিল্পের সূচনা হয়। চামড়া শিল্প বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনা একটা শিল্প। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ চামড়া শিল্প পঞ্চম স্থানের অধিকারী, তাই এ দেশের জাতীয় অর্থনীতিতে চামড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিশ্বের চামড়াজাত পণ্য অর্থাৎ জুতা, স্যান্ডেল, ব্যাগ ইত্যাদির বাজারে আকার প্রায় 22,000 কোটি ডলারে। 2021 সালে এর আকার দাঁড়ায় 27,121 কোটি ডলার। বর্তমানে বাংলাদেশের রপ্তানি বৈশ্বিক বাজারে 0.46%। বাংলাদেশে বর্তমানে 2 শতাধিক ট্যানারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। 60টির অধিক শিল্প প্রতিষ্ঠান হলো অত্যন্ত আধুনিক। এর মধ্যে 54টি নিয়ে বাংলাদেশ ফিনিশড অ্যান্ড লেদার গুডস এক্সপোর্ট অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। এই শিল্পে 41,000-এর অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। 2016-17 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছিল 474 মিলিয়ন মার্কিন ডলার, যা 2017-18 অর্থ বছরে হ্রাস পেয়েছে 424 মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কাঁচামাল আমাদের দেশে সারা বছর নিয়মিত গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পশু জবাই করা হয়। তাছাড়া কোরবানির সময় কমপক্ষে 20 থেকে 25 লক্ষ গরু, মহিষ, 40 থেকে 45 লক্ষ ছাগল জবাই করা হয়। ফলে এদেশে বাংলাদেশে পশুর চামড়ার যোগান কি থাকে? পর্যাপ্ত থাকে। উৎপাদন বছরে প্রায় 22 কোটি বর্গফুট চামড়াজাত দ্রব্যের উৎপাদন দ্বারা জুতা, চপ্পল, ব্রিফকেস, হ্যান্ড ব্যাগ, শপিং ব্যাগ, ভ্রমণ ব্যাগ, লেডিস ব্যাগ, মানি ব্যাগ, ফটো ফ্রেম, চামড়ার তৈরি গাড়ি, অলংকারের ব্যাগ, হাতঘড়ি, ফিতা, বেল্ট ইত্যাদি প্রস্তুত করা হয়। রপ্তানিকৃত দেশ সাধারণত বাংলাদেশ যেসব দেশে চামড়া রপ্তানি করে সেগুলো উল্লেখযোগ্য হলো চীন, জাপান, ইতালি, হংকং, নেদারল্যান্ড, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, তাইওয়ান ইত্যাদি। এখন আসি আমাদের চামড়া শিল্পের যে সমস্যা সেটা দেখব। ঋণের স্বল্পতা, প্রক্রিয়াজাতকরণের অসুবিধা, বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি থেকেই থাকে। রাসায়নিক দ্রব্যের অভাব রয়েছে। এই শিল্পে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। চামড়া বিদেশে পাচার হয়ে যায়। পার্শ্ববর্তী দেশ ভারতে সংরক্ষণের অভাব, পশু সম্পদ পালনে অনীহা, সরকারি উৎসাহের অভাব, দরপতন, পরিবেশ দূষণ। সমস্যার সমাধানের উপায়: চামড়া শিল্পের পশু খামার স্থাপন করতে হবে, পর্যাপ্ত ঋণের যোগান দিতে হবে, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ রাখতে হবে, ফিনিশিং ফ্যাসিলিটি সেন্টার চালুকরণ থাকতে হবে, স্বল্প মূল্যের রাসায়নিক দ্রব্য সমূহের যোগানের ব্যবস্থা করতে হবে, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, বিদেশে চামড়া পাচার রোধ করতে হবে, বিনিয়োগ আকৃষ্টকরণ করতে হবে, আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করতে হবে, চামড়া শিল্প নগরী তৈরি করতে হবে। ঠিক আছে, এখন এই যে ফ্যাক্টরটা হচ্ছে চামড়া শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। চামড়া শিল্প নগরী যে স্থাপন, সেখানে আমাদের চামড়া শিল্প নগরী স্থাপন করতে হবে। কাঁচা চামড়ার পর্যাপ্ত যে সরবরাহ, সেই কাঁচা চামড়ার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। হ্যাঁ, তোমরা সকলে প্রত্যেকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। পূর্ণ নাম, রোল এবং সেকশন। পূর্ণ নাম, রোল এবং সেকশন। প্রত্যেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশন। 12:39 বাজে, 12:40-এর ভিতরে শেষ করব। আচ্ছা, আমরা চলে আসি চামড়ার উন্নত মান নিশ্চিতকরণ, সস্তা শ্রমিক নিশ্চিতকরণ, চামড়া ও চামড়াজাত দ্রব্যের চাহিদা। এখন আসে আমাদের একক কাজ রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব আমাদের ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর হচ্ছে চা শিল্পের বর্তমান অবস্থা ব্যাখ্যা করো। সাধারণ বহু নির্বাচনী চা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটা দেখবে। বাংলাদেশ কেন পাহাড়ি অঞ্চলে চা উৎপাদন করে, কারণটা কি? বৃষ্টিপাত বেশি হয়, শ্রমিক সস্তা, উদ্যোক্তার পছন্দ, নাকি মাটি উর্বর? এগুলা সব বাসায় বসে বসে এগুলো সলিউশন করবে তোমরা। বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন দেখো। চামড়া শিল্পটি হলো নাম্বার 1 এসএমই শিল্প, প্রক্রিয়াকরণ শিল্প, রপ্তানিমুখী শিল্প, এসএমই শিল্প বা প্রক্রিয়াকরণ শিল্প। একই জিনিস দুইবার চলে এসেছে, যাই হোক এটাও তোমরা সলিউশন করে নিবে। আর নিচের উদ্দীপকটা লক্ষ্য করো এবং 4 ও 5 নং কোশ্চেনে অ্যান্সার দাও। করিম সাহেবের উৎপাদন প্রতিষ্ঠানের জুতা, ব্রিফকেস, হাত ব্যাগ, বেল্ট তৈরি হয়। নানাবিধ সমস্যায় তিনি উদ্বিগ্ন। করিম সাহেব কোন ধরনের শিল্পের সাথে জড়িত? বলা যায় চামড়া শিল্প। এরপরে আছে করিম সাহেবের উদ্বিগ্ন কারণ হলো প্রক্রিয়াজাতকরণের সুযোগ বিদ্যমান, ঋণের সংকট,
সঠিক বর্জ্য ব্যবস্থাপনা অভাব। সো করিম সাহেব যেটা দেখেছে যে করিম সাহেবের উৎপাদন প্রতিষ্ঠানে জুতা, ব্রিফকেস, হাত ব্যাগ, বেল্ট তৈরি করা হয়। নানাবিধ সমস্যায় তিনি উদ্বিগ্ন। তো করিম সাহেব কেন উদ্বিগ্ন? বিকাশ প্রক্রিয়াজাতকরণের সুযোগ বিদ্যমান, নাকি ঋণের সংকট, না সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব। এখানে তিনটাই হবে 5 নম্বর। সৃজনশীল প্রশ্নটা একটু ভালো করে তোমরা দেখো কি বলেছে। বাংলাদেশ বিশ্বের প্রধান পাট উৎপাদন ও রপ্তানিকারী দেশ ছিল। এককালে বাংলাদেশের পাটকে স্বর্ণসূত্র বলা হতো। পরবর্তীতে বিশ্বব্যাপী পাটের বিকল্প আবিষ্কার, কৃত্রিম আঁশের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটের চাহিদা ও মূল্য দিন দিন হ্রাস পেতে থাকে। সরকার পাটের ঐতিহ্য পুনরুদ্ধারে জাতীয় পাট নীতি 2011 প্রণয়ন করে। সরকার কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধকরণ, পাটের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, বন্ধ পাটকলগুলো পুনরায় চালু সহ নতুন পাটকল স্থাপনে বেসরকারি উদ্যোগ তাদের উৎসাহিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে পাটের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে তোমাদেরকে দেখতে হবে ক জ্ঞানমূলক কোশ্চেন, রপ্তানিমুখী শিল্প কি, খ অনুধাবনমূলক কোশ্চেন, শিল্প উন্নয়নের মাধ্যমে কিভাবে একটি দেশ স্বয়ংসম্পূর্ণ অর্জন করে, গ উদ্দীপকের আলোকে বাংলাদেশ পাট শিল্পের সমস্যাগুলো তোমাদের চিহ্নিত করতে হবে। তোমার কি মনে হয় পাট শিল্প তার হারানো গৌরব ফিরে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তো এই যে সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান দিয়ে বাংলাদেশ কিভাবে পাট শিল্পের সমস্যাগুলো সমাধান করে তার হারানো গৌরব ফিরে